হ্যালো বাইকার্স, কি অবস্থা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালোই আছো, সুস্থ আছো। আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি আমার ব্ল্যাক টাইগারকে নিয়ে। কোথায় যাচ্ছি সে তো তোমরা বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে। যাচ্ছি হচ্ছে আজকে আমাদের মুর্শিদাবাদের যমজগিরি জায়গা আজিমগঞ্জ জিয়াগঞ্জ যাকে বলে। তো সেই আজিমগঞ্জেরই চার বাংলা মন্দির দেখছি। সঙ্গে আমার দুটো কলিগ যাচ্ছে। আর এখন আমি আছি গঙ্গার ধার। অ্যাকচুয়ালি গঙ্গার ধার থেকেই আমি আমার যাত্রা শুরু করছি। আর ওরা আসছে গঙ্গার ওই সাইডটা দিয়ে। আমি এখন ফরাসডাঙ্গা ঘাট পার করব, দিয়ে ওদের সঙ্গে মিট করব। চলে এসেছি ফরাসডাঙ্গা ঘাটের একদম কাছেই। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তারপরে উঠে পড়ব গঙ্গার ওই সাইডটা। আর এটা হচ্ছে আমাদের বসুন্ধরা ঘাট। দেখো কি সুন্দর জায়গা। আমাদের বহরমপুর থেকে চার বাংলা মন্দিরের দূরত্ব মোটামুটি ভাবে ওই 20-25 কিলোমিটার বলা যেতে পারে। তবে টাইম দেখাচ্ছে ম্যাপে 1 ঘন্টা লাগবে, কারণ হচ্ছে পুরোটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে স্পোর্টস হচ্ছে স্কুলে। পুরোটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, একদম গ্রাম্য রাস্তা। আর গ্রাম বলতেই মনে পড়লো, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের যে তকমা পেয়েছে, সেই গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো সেই গ্রামটা। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখেই মন ভরে যাবে। প্রত্যেকটা গ্রামের উঠোনে আলপনা দেওয়া, সামনে মন্দির, একটা প্যাকেট, একটা নোংরা কিচ্ছু পাওয়া যাবে না। এত সুন্দর ঝকঝকে রাস্তা। আমি এই কারণে বলতে পারছি, আমি এর আগে একবার গিয়েছিলাম, তখন মন্দিরটা বন্ধ ছিল, যার জন্য দেখতে পাইনি ভেতরে ঢুকে, শুধুমাত্র বাইরে থেকেই দেখে এসেছি। আর তখন ভিডিও করিনি। আর এইবার সেই জন্য আরো যাওয়া, কারণ মন্দিরটা খোলে সকালবেলায় 10টায় খোলে আর 4টের মধ্যে বন্ধ করে দেয়। ঘটনা বলবো, ইতিহাস বলবো, কে প্রতিষ্ঠিত করেছিল, কেন করেছিল, কেন বিখ্যাত। আর ওই চার বাংলা মন্দির কিন্তু হেরিটেজের স্থান লাভ করেছে। এখন চলে এলাম ফরাসডাঙ্গা ঘাট। ডান দিকে আমাদের ফরাসডাঙ্গা পেট্রোল পাম্প। আর আমাকে বাঁ দিক দিয়ে নেমে যেতে হবে নৌকো পার করার উদ্দেশ্যে। যাক, নৌকোটা আছে মনে হচ্ছে, পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। চলো নৌকোতে ওঠা যাক। উঠে পড়লাম নৌকোতে। $10। চলো। এখন চলেছি ফরাসডাঙ্গার একটা গ্রামের মধ্যে দিয়ে। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে একদম নেচারকে এনজয় করতে করতে যাব। আর আমার ডান সাইডে সর্বক্ষণ গঙ্গা নদী বয়ে যাবে, আর আমি যাব বাঁ সাইড দিয়ে। এত সুন্দর পরিবেশ মানে খুব কম দেখতে পাওয়া যায়। শহর থেকে যদি একটু দূরে না আসা যায়, তাহলে কিন্তু এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো না। জাস্ট এনজয় করো পরিবেশটা তোমরা। আচ্ছা, এখান থেকে আমাকে গুগল ম্যাপ লাগাতে হবে, এটা দিয়ে যেতে হবে। যে একদম গঙ্গার ধার দিয়ে গ্রামের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা এনজয় করতে করতে যাব। সত্যি গ্রামটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো সবাই আপডেট হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। কি সুন্দর ফুলের বাগান চারিদিকে, বাড়ির সামনে। আমার পেছনে আসছে আমার 2 কলিগ আর ওর দাদা। আর একজন আর আসার ইচ্ছা ছিল, কিন্তু ও তো আসতে পারলো না, এমার্জেন্সি কাজ পড়ে গেল। নাহলে আমার আর একটা কলিগও আসতো, পাপাইদা, সে আসতে পারলো না।
শুক্র শনি দুদিন ছুটি। এবার কোথায় যাব, দুদিনে বেশি দূরে যাওয়ারও সম্ভব না, কারণ আমার পরেশনাথটা যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল শীতকালে। পরেশনাথ তোমরা নাম শুনেছো আশা করি, যাকে মিনি দার্জিলিং বলা হয়। তো সেটা যেতে গেলে অন্তত 3 থেকে 4 দিনের ব্যাপার, সেটা তো সম্ভব না দুদিনে। তো তার জন্য আমি ঠিক করলাম যে চারবাংলা মন্দিরটা আমি তো দেখে এসেছি, কিন্তু আমার কলিগরা যায়নি কোনোদিন। বললাম চলো তাহলে একসঙ্গে দেখে আসবো। এখন মাঠের রাস্তায় প্রবেশ করলাম গ্রাম ছাড়িয়ে। এইভাবে আমাদেরকে এখন মোটামুটি যেতে হবে 17 কিলোমিটার মতো। লালবাগ স্টেশন, লালবাগ স্টেশন এদিকে। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম। পশ্চিমবঙ্গের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের যে তকমা পেয়েছে, সেই গ্রামের মধ্যে দিয়েই আমি এখন যাচ্ছি। আর এই গ্রামের নাম হচ্ছে বড়নগর। অর্থাৎ এই গ্রামে কিন্তু রানী ভবানী তার চারবাংলা মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ থেকে এসে। তখন কিন্তু বাংলাদেশ ভাগ হয়েছিল না, অবিভক্তই ছিল। আর আমার হাতের ডান দিকে একদম এই রাস্তা বরাবর গঙ্গা নদী বয়ে চলেছে। আর এই হচ্ছে সেই গ্রাম। দেখো, মানে একটু আলাদা, একটু ডিফারেন্ট লাগবে অন্যান্য গ্রামগুলোর থেকে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এরা রেখেছে। বাড়ির প্রত্যেকটা উঠোনে সুন্দর করে আলপনা দেওয়া আছে। দেখো রাস্তাঘাটগুলোর ঝাঁট দেওয়া, দেখো কি সুন্দর। একটাও নোংরা কিচ্ছু দেখতে পাওয়া যাবে না বাড়ির সামনে উঠোনে। হ্যাঁ, গাছের পাতা সেগুলো তো থাকবেই না, এবার ওগুলোকে তো সরানো যাবে না। প্রকৃতি তার প্রকৃতির জায়গাতেই থাকবে। দেখো গ্রামগুলো দেখো কি সুন্দর, প্রত্যেকটা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখানে ধান ভেঙে রেখে দিয়েছে। সেই গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি। সত্যি আমরা এই যে একটা একদম নদীর পাশেই মন্দির, এই যে গঙ্গা নদী আমার সাইড দিয়ে বয়ে চলেছে। মানে এই সমস্ত জায়গায় আসলে না নিজেকে অনেকটা গর্ব অনুভব করা যায় যে হ্যাঁ, একটা জায়গায় আমরা আছি যেখানে একটাকে সবাই চেনে আমাদেরকে। গাইস, তাহলে চলে এসেছি বন্ধুরা একদম চারবাংলা মন্দিরের সামনেই। আর এই হচ্ছে আমাদের গঙ্গা নদী যেটা বয়ে চলেছে। আর আমার হাতের সামনেই চলে এসেছি আমি চারবাংলা মন্দিরে। মন্দির গঙ্গা একদম সরাসরি। মন্দির খোলাই আছে, এখানে গাড়িটা পার্ক করে দিই। আমাদের চারবাংলা মন্দির, এই গঙ্গা আর এই মন্দির খুব সুন্দর। কে কুলকুলি, গেল কি খাবি? খাওয়ার তো কিছু নয় আমার কাছে। ওইটা দেখার পারে আছে, এদিকে আরো আছে রাজরাজেশ্বরী মন্দির আছে এই দিকটায়। চলো এটা দেখে নাও আগে। কাকু টিকিট তো লাগে না ভেতরে ঢোকা? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আমি শুনতে চাই, শোনার জন্যই মানে অত দূর থেকে সেই ইতিহাসের টানেই এসেছি আমি। তবে একটু মর্মাহত হলাম যে
আপনাকে ভিডিওতে নিতে পারছি না এই কারণেই, কারণ আমাকে দেখে অনেকে আসবে এখানে। বুঝতে পারছি আপনার দিকটাও বুঝতে পারছি। ভেতরে যিনি গার্ড সাহেব ছিলেন উনি বললেন ভেতরে ভিডিও করা বারণ আছে, তার জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। একটু খারাপই লাগলো শুনে। আর ছবি তুলতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই সুযোগে আমি কিছু ইতিহাস বলে দিই। রানী ভবানী ছিলেন বাংলাদেশের নাটোরের রানী। তিনি বিধবা হন ৩৫ বছর বয়সে। তারপরে তিনি শান্তিতে নিরিবিলিতে থাকবেন বলে বড়নগরের এই গ্রামে চলে আসেন এবং এসে এখানে শিব মন্দিরগুলি স্থাপত্য করেন। এগুলি একচালা বিশিষ্ট গ্রামের যে মাটির বাড়িগুলো হয় সেই রকমই দেখতে শিব মন্দির। প্রত্যেকটা মন্দিরে 4টে করে শিব আছে, টোটাল 12টা শিব ঠাকুর আছে। তোমরা এখানে গেলে একটা করেই শিব ঠাকুর দেখতে পারবে। সব শিবগুলিকে দেখতে গেলে তোমাকে একমাত্র শিবরাত্রির দিনই যেতে হবে, তাহলেই সেই দিনকেই সাধারণের জন্য সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। আর যেহেতু রাজরাজেশ্বরী রানী ছিলেন শিবভক্ত, তাই তিনি এই গ্রামের প্রচুর ছোট ছোট শিব মন্দির তৈরি করেছিলেন। কালের অন্তরালে সেগুলি হয়তো নেই, কিছু চলে গেছে গঙ্গা ভাঙনের জন্য। আর এখানে গঙ্গাটা মানে ঘন ঘন গতিপথ পরিবর্তন করে, যার জন্য প্রায় অর্ধেক মন্দিরই গঙ্গার বুকেই তলিয়ে গেছে। দেওয়ালে যে নকশাগুলো দেখা যাচ্ছে সেগুলোতে রামায়ণ, মহাভারত সব কিছুই তুলে ধরা হয়েছে। আর হ্যাঁ, আর একটা বিশিষ্ট যে সাদা রঙের যে মন্দিরটি দেখতে পাবে তোমরা, সেটা চুন, বালি আর শঙ্খের গুঁড়ো এইগুলো মিশিয়ে কিন্তু সামনের যে কারুকার্যগুলো সেগুলো করা হয়েছে। এটা হচ্ছে রানী ভবানী মায়ের কাছারি বাড়ি, এখান থেকে বসে কিন্তু তিনি সমস্ত জমিদারি রাজত্ব পরিচালনা করতেন। ভেতরটা একবার দেখে নাও কি অবস্থায় পড়ে আছে। মানে সে বলে না, ইতিহাস সাক্ষী থাকে, ইতিহাস সাক্ষী হয়ে গেছে যে আজকে কি অবস্থা। যে বাড়িটায়, যে জায়গাটায় আলো ঝলমল করতো, সবসময় লোকজনের যাওয়া আসা ছিল, এই মাটিতেই কিন্তু রানী ভবানীর পদার্পণ করেছিলেন। পায়ের ছাপ থেকে গেছে প্রত্যেকটা কোণায়। আর সেই আজকের দেওয়ালগুলোর অবস্থা দেখো, উপরের ছাদ কিন্তু পুরো খুলে পড়েছে, আকাশ দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে বাংলা ইটের বাড়ি যাকে বলে। এখনও কিন্তু প্রাচীন মন্দিরগুলোতে এই ইটগুলো কিন্তু দেখা যায়, খুব ছোট্ট ছোট্ট বরফির আকারে থরে থরে সাজিয়ে এই দেওয়ালগুলোকে তৈরি করা হয়েছে, থামগুলোকে তৈরি করা হয়েছে। আর এখান থেকেই সরাসরি কিন্তু তোমরা গঙ্গাটাকে দেখতে পেয়ে যাবে। অপূর্ব সুন্দর জায়গা, শীতকালে বেড়ানোর মতো কাছাকাছি একটা খুব সুন্দর ডেস্টিনেশন তোমরা এটা বলতে পারো। তোমরা বহরমপুর থেকে বাইকে আসতে পারো, অথবা 4 চাকাতেও আসতে পারো, অথবা ট্রেনে করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ ঘাট পার হয়ে এখানে চলে আসতে পারবে। সুন্দর গঙ্গা নদী বয়ে গেছে। আর আমার হাতের ডান দিকে হচ্ছে সেই বিখ্যাত মন্দির, চারবাংলা মন্দির। এই যে ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, যার জন্য আমাকে বাইরে থেকে ফটোগ্রাফি করতে হচ্ছে, নাইলে হয়তো ভেতরটা দেখাতে পারতাম। এত সুন্দর অপূর্ব কাজ টেরাকাটার, যেটা বাঁকুড়া, তারপরে আরও ওই সাইডকার যে সমস্ত টেরাকাটার কাজগুলো আছে, পোড়ামাটির কাজ, সেই পোড়ামাটির কাজের থেকেও কিন্তু এই কাজগুলো হাতের অসাধারণ কাজ। একদম নিখুঁতভাবে প্রত্যেকটা সৌন্দর্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমার মানে একটু মর্মাহত হয়েছিলাম যে ভেতরে ঢুকে আমি দেখাতে পারবো না। আমার ভীষণ ইচ্ছা ছিল ভেতরে ঢুকে সেই কাজগুলোকে নিখুঁতভাবে তুলে ধরা তোমাদের সামনে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চলো, এরপরে আছে, সামনেই আছে রাজরাজেশ্বরী মন্দির। এটা গেল চারবাংলা মন্দির, আর এর সামনে আছে রাজরাজেশ্বরী মন্দির। তারপরে হচ্ছে একটা কৃষ্ণের মন্দির আছে, এবং ওখানে 12টা শিব ঠাকুর আছে, সবগুলোই দেখাবো। তাহলে আচ্ছা, আমার সঙ্গে আছে আমার কলিগ আর তার দাদা আছে, একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার কলিগ, নাম বলে দাও। নাম হচ্ছে আকাশ দেবনাথ। হাই করে দাও। আর আকাশের দাদা এটা, হাই করে দাও একটা। চলো বন্ধুরা, এটাকে বলে রাজরাজেশ্বরীর মাঠ। অর্থাৎ এই মাঠেই কিন্তু রাজরাজেশ্বরী যে ভবানী যে রানী ছিলেন, এই মাঠে কিন্তু আসতেন এবং বসতেন। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে ভবানীশ্বর মন্দির, নামটা এতক্ষণ আমার মনে পড়লো। এই সেই মন্দির, একদম উপরের চূড়াটা ফলো করলে দেখা যাবে উল্টানো পদ্মের মতো কিন্তু বসানো আছে মন্দিরটা। একদম নিখুঁত হাতের কাজ, সুন্দর করে করা আছে।
দাদা ভেতরে যাওয়া যাবে? ভিডিও করা যাবে না? আচ্ছা, চলো ভেতরটা একটু দেখে আসি। আমি এখন দাদা এখানে বলছে ভেতরে যেতে দেবে কিন্তু ভিডিও করতে দেবে না, তো এই সুযোগটা ছাড়বো না, দেখে আসি ভেতরটা। ভিডিওটা আপাতত পজ করা থাক। এই যে এখানে আরও একটা শিব মন্দির প্রায় ভগ্ন দশায় হয়ে পড়ে রয়েছে। এই যে ওটা এমনি মন্দির করেছে, না বন্ধ বন্ধ এ বাবা, বিকেলে খোলে, বন্ধ তো থাকে না। আর এই একটা শিব মন্দির, ভেতরে কিছু নেই, ভেতরে কিছু নেই, ফাঁকা। আর এইটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। এখানে লেখা আছে সংস্কারের কাজ চলছে, সম্ভবত সংস্কারের কাজ চলছে বলেই ভেতরে ঢুকতে দেবে না। মদনমোহন বিগ্রহ, রাজরাজেশ্বরী দেবী মন্দির, আর আছে জয় দুর্গা করুণাময়ী মন্দির। সবটাই বন্ধ। এর আগের বার এখানে এসেছিলাম, দেখে গিয়েছি, খুব ভালো জায়গা, কিন্তু এই বছর কপাল খারাপ, ভেতরে ঢুকতে পেলাম না। খুব সুন্দর জায়গা ছিল। চলো তাহলে বন্ধুরা, দেখা কমপ্লিট, ঘোরা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পথে এগোচ্ছি। দেখো সত্যি কথা বলতে, ইতিহাসের উপর যদি টান না থাকে, নেচারের উপর যদি টান না থাকে, যদি ইতিহাসকে জানার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু এইসব জায়গায় তোমরা এসে শান্তি পাবে না। আমাদের বা আমার এই সমস্ত জায়গায় আসার ইচ্ছা আছে, ইতিহাসের প্রতি একটা টান আছে, পুরাতনকে জানার ইচ্ছা আছে বলে কিন্তু আমি বারবার ছুটে আসি এই সমস্ত জায়গাগুলোতে। আর ইতিহাস বলতেই প্রথমেই আমাদের যে কথাটা মনে পড়ে, মানে বিশেষ করে মুর্শিদাবাদের ইতিহাস বলতে নবাব সিরাজদৌল্লা, মীর কাসিম, লালবাগ, এদের কথাই মনে পড়ে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো কি, ইতিহাস মানে কি শুধুই এরা? ইতিহাস মানে আরও আছে। রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়, রাজরাজেশ্বরী ভবানী, যেটা থেকে ঘুরে গেলাম। এত সুন্দর মনোরম পরিবেশে, একটা গ্রাম্য পরিবেশে আসলে তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, পুরো গ্রামটাকে তোমরা অনুভব করতে পারবা। আজকে তাহলে আমার উপস্থাপনা এইটুকুই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি জেনারেলি কোনোদিন কোনো ভিডিওতে আমি বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বা একটা লাইক করে দাও বা বন্ধুদেরকে শেয়ার করে দাও, কিন্তু আমি বলছি আজকে এই কারণে যে আজকে একটা ভালো কন্টেন্ট আমি পেলাম, আমার খুব ভালো লাগছে আজকে এটা বানিয়ে, ভিডিওটা বানিয়ে, তার জন্য আমি বলছি, নাহলে জেনারেলি আমি বলি না। এই যে সুন্দর গঙ্গার ধার ঘেঁষে একদম রাস্তা। একটা জিনিস ভিডিও শেষে না বললেই নয়, আমরা আগে একটা ধাঁধা শুনেছিলাম যে রাস্তা আছে মানুষজন নাই, তারপরে নদী আছে জল নাই, কি হতে পারে? অনেকেই পারতো না, উত্তরটা ছিল গ্লোব। অর্থাৎ ভূগোল পড়াতে গেলে যে গ্লোব আমাদের পৃথিবী দরকার হয়, সেই গ্লোব। সেই গ্লোবের সঙ্গে আর একটা জিনিস রিলেট করতে পারছি আমি, যে নদী আছে জল নাই, রাস্তাঘাট আছে মানুষজন নাই, কিন্তু স্কুল আছে, স্কুলে কিন্তু কোনো বিদ্যার্থী নাই, স্টুডেন্টস নাই। সেই কিন্তু গ্লোবের ধাঁধার সঙ্গে কিন্তু এই স্কুলগুলো মিলে যাচ্ছে। আমি যতগুলো স্কুল দেখলাম আসার পরে, প্রত্যেকটা স্কুল খোলা আছে, মাস্টার মশাই আছে, দিদিমণি আছে, কিন্তু কোনো ছাত্রছাত্রী নাই স্কুলে, খুব কম, হাতে গুনে 30টা 40টা। খারাপ লাগলো দেখে বিষয়টা। এত সুন্দর গঙ্গার পরিবেশ কোথায় পাওয়া যায় বলো? অসাধারণ, অসাধারণ। ঠিক আছে তাহলে বন্ধুরা, চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সকলে ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।